জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জীবন স্মৃতি লিখছেন গোবিন্দ্রচন্দ্র পুততুণ্ড। খুব সম্ভবত ১৩২৭ সালে ঠাকুর একবার আলিপুরদুয়ারে দুর্গাচরণ দাদার বাসায় আসিলেন। দুর্গাচরণ দত্ত সেখানকার পোস্টমাস্টার, ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ও শিষ্য। আমাকে সংবাদ দেওয়ায় আমি, সুরেন্দা ও হাওড়া পানিত্রাস নিবাসী শ্রী যোগেশচন্দ্র মুখোপাধ্যায় একত্রে চলিলাম। যোগেশদা বগুড়ায় সেরিকালচার সুপারিনটেন্ডেন্ট ছিলেন, বর্তমানে টালিগঞ্জে বাড়ি করিয়া আছেন। ইনি এইবার দীক্ষা নিলেন। সকালবেলা আমরা বসিয়া আছি। ঠাকুর আমাকে জিজ্ঞাসা করিলেন, আজ শিবদয়ালের বাড়িতে আমার ভোগ হবে। শিবদয়ালের স্ত্রী স্বহস্তে পাক করে ভোগ দিবে, তোরা কোথায় খাবি? আমি বলিলাম, ঠাকুর যেখানে কুকুরও সেইখানে। তখন ঠাকুর একটি মিষ্টি ধমক দিয়া আমাকে লক্ষ্য করিয়া বলিলেন, এই ব্রাহ্মণগুলোই সমাজকে অধঃপাতে দিল, এদের একটা জাতীয় মর্যাদাবোধ নাই। আমি সন্ন্যাসী, যেখানে ইচ্ছা সেখানে খেতে পারি, তোরা গৃহস্থ, তোরা কেন তা করবি? আমি ব্যবস্থা করেছি, তোরা সুরেনের ওইখানে খাবি। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের তদানীন্তন ভেটেনারি সার্জন, ঠাকুরের মন্ত্রশিষ্য। আমি মনে মনে ভাবিলাম, হায়, ঠাকুরের কাছে থাকিয়া প্রসাদটা পাইব না। যাহা হোক, আমি, যোগেশদা ও সুরেন্দা যথা সময়ে সুরেন বারুজ্যের বাসায় খাইতে গেলাম। খাইতে বসিয়াছি, অন্ন পরিবেশন হইয়া গিয়াছে। নিবেদন করিব, ঠিক এমনই সময়ে ঠাকুরের প্রসাদ আসিয়া হাজির। ঠাকুর ভোগে বসিয়াই অন্ন প্রসাদ করিয়া পাঠাইয়া দিয়াছেন। এই সময়ে আমার মনের অবস্থা যে কি হইল তাহা অবর্ণনীয়। আমি অন্তত 10 মিনিটের জন্য অন্ন গলাধকরণ করিতে পারিলাম না। হায় ঠাকুর, তুমি এত দয়াল, অন্তর্যামী তুমি, কৃপা সিন্ধু তুমি, তাই তোমার দীন সন্তানদের বাসনা চরিতার্থ করিবার জন্য তোমার এই লীলা। ধন্য তুমি, ধন্য তোমার মহিমা। এই রূপ মনে ভাবিয়া সজল নয়নে প্রসাদ পাইলাম। অতঃপর আমাদের মধ্যে একটা আনন্দের ঢেউ খেলিয়া গেল। তৎপর দিবস দুর্গাচরণ দাদার বাসায় ঠাকুরের ভোগ হইবে। আমার উপর ভোগ পাক করার ভার পড়িল। আমি ভোরে উঠিয়াই স্নান করিতে গিয়া দেখিলাম নদীর পাড়ে সুন্দর ঢেঁকি শাক হইয়া আছে। আমি সেখান হইতে শাক সংগ্রহ করিয়া আনিলাম এবং সময়ে ঠাকুর ভোগ পাক শেষ হইল। ঠাকুর স্নানান্তে বসিয়া তামাক খাইতেছেন, তাহার চুল আঁচড়ানো হইতেছে। সুযোগ বুঝিয়া পূজার উপকরণ সংগ্রহ করিয়া আমি সাক্ষাৎ গুরু নারায়ণের পূজার ব্যবস্থা করিয়া দিলাম। প্রথমে চন্দন দিয়া অলকা তিলক দ্বারা শ্রী শ্রী চরণ দুখানি সাজাইলাম। একে পদ্ম রাগ সম রাতুল চরণ, তদুপরি আবার সদ্য স্নাত। সাজানোর পর এমন সুন্দর দেখাইতে লাগিল যে তাহা বর্ণনা করা যায় না। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যাহার সহিত উহার তুলনা চলে। তুলসী দিতে গেলে ঠাকুর বলিলেন, আমার পায়ে তুলসী দিস কেন? তুলসী পায়ে দিলে অসুখ করবে, তুলসী তো নারায়ণের প্রাপ্য। আমি মনে মনে বলিলাম, তুমিই তো নারায়ণ। অতঃপর ওম নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা এতৎ সচন্দন তুলসীপত্রম ওম শ্রী গুরু নারায়ণ নিগমানন্দায় নমঃ বলিয়া তুলসী দিলাম। বিল্লপত্র লইতেই ঠাকুর বলিলেন, আমার পায়ে বেলপাতা দিবি? ওর ত্রিপত্রে যে ব্রহ্মা বিষ্ণু শিব অবস্থিত। আমার হৃদয় হইতে ঝঙ্কৃত হইয়া উঠিল, গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর। তুমি আমার ব্রহ্মা, তুমি আমার বিষ্ণু, তুমি আমার মহেশ্বর। এই মনে করিয়া এতৎ সচন্দন বিল্লপত্রম ওম নম শ্রী গুরু শিবায় নমঃ বলিয়া চরণে বিল্লপত্র প্রদান করিলাম। পরে সচন্দন পুষ্প ও বিল্লপত্র দ্বারা অঞ্জলি দিয়া প্রণাম করিলাম, কিন্তু আর মাথা তুলিতে পারিলাম না। চক্ষু হইতে অজস্র ধারে অশ্রু নির্গত হইতে লাগিল।
আমি প্রায় জ্ঞানহারা হইয়া যেন কোনো জগতে চলিয়া গেলাম। ৫-৬ মিনিট পর আবার জ্ঞান ফিরিয়া আসিলে দেখি সুরেন্দা ঠাকুরের পাশে দাঁড়াইয়া কাঁদিতেছে। দুর্গাচরণ দাদাও ঘরে ঢুকিয়াই কাঁদিতে আরম্ভ করিলেন। দুর্গাচরণ দার স্ত্রী স্বর্ণমা ঠাট্টা করিয়া বলিলেন, ওরা সব মেয়েমুখ পুরুষ, তাই কাঁদে। কিন্তু নিজে ঘরে ঢুকিবা মাত্রই হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিলেন। সকলের কান্না থামিল, কিন্তু তাহার কান্না আর থামে না। কাঁদিতে কাঁদিতে একেবারে মূর্ছিতা প্রায়। এই রূপে আধ ঘণ্টা অতিবাহিত হইল। তখন ঠাকুর একটি মিষ্টি ধমক দিয়া বলিলেন, থাম, ভোগের সময় অতীত হয়ে যাচ্ছে যে। তখন সকলেই প্রকৃতিস্থ হইলাম। মহানন্দে ঠাকুর ভোগ হইয়া গেল। যথাসময়ে প্রসাদ পাইয়া ওই দিন বিকালের ট্রেনেই আমরা চলিয়া আসিলাম। ঠাকুর বগুড়ায় আসিয়াছেন। একদিন ললিতদার বাসায় ঠাকুরভোগ হইবে। ঠাকুরভোগ সাধারণত 12টা হইতে 1টার মধ্যে হয়। সেদিন ললিতদার বড় ভাই লালুবাবু বলিলেন, তোদের ঠাকুরভোগ হতে হতে 2টা বাজে, আজ আমি 11টার মধ্যেই ভোগ দিব। এই বলিয়া 10টার মধ্যেই তিনি ভোগের আয়োজন সম্পূর্ণ করিয়া ফেলিলেন। কিন্তু হঠাৎ মুষলধারে এমন বৃষ্টি আরম্ভ হইল যে বিশৃঙ্খলার জন্য ভোগ দিতে 2টাই বাজিল। তখন লালুবাবু বলিলেন, না, আমি হার মানিলাম। ঠাকুর শুনিয়া একটু মুচকি হাসিলেন। ঠাকুর হরপ্রসাদ দাদার বাসায় ভোরে আসিয়াছেন। আমি তাড়াতাড়ি ঠাকুরের বাল্যভোগের ফল কিনিতে বাজারে গেলাম এবং আবশ্যকীয় ফলাদি কিনিয়া আনিলাম। ঠাকুর বাল্যভোগে বসিয়া বেদানা মুখে দিয়াই থু থু করিয়া ফেলিয়া দিয়া মুখ ধুইয়া ফেলিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে ঠাকুর? তিনি বলিলেন, টক। আমি বলিলাম, ঠাকুর ভোগের জিনিস তো চাখিয়া আনা যায় না। দোকানদার বলিল, ভালো, তাই লইয়া আসিয়াছি। ঠাকুর বলিলেন, ওসব চাখিয়াই আনিতে হয়। দেখো, রাখাল বালকগণ গোচারণে যাইয়া ফল সংগ্রহ করিত, নিজেরা খাইয়া দেখিত, যেটি ভালো মিষ্টি মধুর লাগিত সেইটি কৃষ্ণকে খাইতে দিত। আমি সেই হইতে ঠাকুর ভোগের জিনিস পরীক্ষা না করিয়া আর ভোগে দিতাম না। ঘিয়ের মধ্যে চিড়ার ফুলকা করিয়া নারিকেল কোড়া ও চিনি দিয়া খাইতে আমি খুবই ভালোবাসি। আমার একান্ত ইচ্ছা হইল ঠাকুরকে ঐরূপ চিড়া তৈয়ার করিয়া ভোগ দেই। কিন্তু আমি দোকানের চিড়া মুড়ি ইত্যাদি তখন খাইতাম না। নিজে যা খাই না তা দিয়া কি করিয়া ঠাকুরকে ভোগ দিই? যখন ঠাকুর বাল্যভোগে বসিলেন তখন অগত্যা একটু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করিলাম, ঠাকুর, আপনাকে চিড়ার ফুলকা দ্বারা ভোগ দিতে ইচ্ছা করে, কিন্তু চিড়া দোকান হইতে আনিতে হয়। তখন ঠাকুর বলিলেন, তা আনিতে পারো এবং ভোগ দিতে পারো, কেননা দ্রব্যম মূল্যেন শুদ্ধতি। ইহার পর বৈকালী ভোগের সময়ে ঐরূপ চিড়ার ফুলকা তৈয়ার করিয়া ভোগ দিলাম। ঠাকুরও বেশ খুশি হইয়া গ্রহণ করিলেন। ঠাকুর এমনই ছিলেন ভক্তবাঞ্ছা কল্পতরু। সন্ধ্যাবেলা হরপ্রসাদ দাদার বাসার আসনে আরতি করিলাম। ঠাকুর তার পাশের কোঠায় বসিয়া গল্প করিতেছেন। আমি বলিলাম, এখানে একটু আরতি করিব। ঠাকুর আমার মনোভাব বুঝিয়া বলিলেন, যদি আমার আরতি করিতে চাও তবে জানালা কপাট বন্ধ করো, যেন বাহিরে লোক না আসে বা না দেখে। আমি তৎক্ষণাৎ তাহাই করিলাম। আরতি আরম্ভ হইল। কাসর ঘণ্টা বাজিতে লাগিল। আমি একেবারে মাতিয়া গেলাম। মুহুর্মুহ জয়গুরু ধ্বনি হইতে লাগিল। মায়েরাও উলুধ্বনি দিতে লাগিলেন। ঘরের মধ্যে যেন একটা বিদ্যুৎ খেলিয়া গেল। ঠাকুর সমাধিস্থ হইলেন। আরতিও চলিতে লাগিল। ইতিমধ্যে স্টেশন হইতে রেলওয়ে এসডিও শ্রী ধীরেন্দ্রমোহন মজুমদার আসিয়া দরজায় ধাক্কা দিতে লাগিলেন, কেননা ওই দিন তাহারই বাসায় ঠাকুর ভোগ হওয়ার কথা ছিল। তিনি ধাক্কা দিলে কপাট খোলা হইল, আরতিও থামিল। সকলেই নিথর নিশ্চল হইয়া দাঁড়াইয়া থাকিল। আমি যে কেমন হইয়া গেলাম তাহা প্রকাশ করিতে পারি না। যেন ইহজগতে ছিলাম না। পরে অর্ধ অজ্ঞান অবস্থায় মূর্ছিত হইয়া পড়িলাম।
প্রায় আধ ঘণ্টা পর ঠাকুরের সমাধি ভাঙিল। তিনি টলিতে টলিতে যাইয়া ধীরেন্দার আনিত গাড়িতে উঠিয়া তাহার বাসায় গেলেন। আমিও একটু সুস্থ হইয়া তথায় গেলাম। রাত্রে সেইখানে ঠাকুর ভোগ হইল। তৎপর রাত্রি 1টার সময়ে বাসায় ফিরিলাম, কিন্তু ভালো ঘুম হইল না। কেমন মাতালের মতো অবস্থায় রাত কাটাইলাম। পরদিন প্রাতকৃত্য তাড়াতাড়ি শেষ করিয়া ঠাকুরের কাছে গেলাম এবং ঠাকুর প্রণাম করণান্তর প্রকৃতিস্থ হইলাম। এখনো মনে হইলে গায়ে রোমাঞ্চ হয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।